বাংলা সাহিত্যে এমন বহু ছোট গল্প রয়েছে যেগুলোর সঙ্গে আমরা খুব বেশি পরিচিত নই, তবু অনুভূতি, রহস্য আর লেখার গভীরতায় এই গল্পগুলো কোনো বড় গল্পের তুলনায় কম নয়। সেই সব আড়ালে থাকা মূল্যবান গল্পই আপনাদের সামনে তুলে ধরার এক ছোট্ট প্রয়াস। আমাদের আজকের গল্প টুরুন আর তার দাদুরা, লেখক অরূপ দাশগুপ্ত। এই গল্পটি সংগৃহীত হয়েছে অনলাইনে প্রকাশিত মূল লেখা থেকে। চলুন গল্প শুরু করা যাক। অ্যান্টালির আনন্দপালিত বাসস্টপে নেমে আনন্দপালিত রোড ধরে কিছুটা হাঁটলেই ২ নম্বর ব্রিজের ঠিক আগে ডান হাতে একটা সরু গলি দেবলেন। সব মিলিয়ে গোটা ২০ বাড়ি। সরু গলি, গাড়ি ঢোকে না বলে প্রমোটারেরও উৎসাহ নেই, তাই মোটামুটি সব বাড়ি পুরনো। গলির শেষ প্রান্তে মহেশ দত্তের দোতলা বাড়ি, ৩ পুরুষের ভিটে। নিজেরাই থাকেন, ভাড়াটে নেই। পরিবার বলতে একমাত্র ছেলে প্রাণেশ, বৌমা পৃথা আর আদরের নাতি টুরুন, ক্লাস 4-এ পড়ে। গত কার্তিকে মহেশবাবুর স্ত্রী প্রতিভা দেবী হঠাৎ হার্ট অ্যাটাকে মারা যান। বাড়িটা মহেশবাবুর দাদু হেমচন্দ্র দত্ত বানিয়েছিলেন। শখ করে সদর দরজার পাশে শ্বেতপাথরের ফলকে খোদাই করে নাম লিখেছিলেন দত্ত ভিলা। গলির ওপরেই সদর দরজা। ৩ ধাপ সিঁড়ি উঠে সদর দরজা পেরিয়ে বাড়িতে ঢুকলে প্রথমেই বসবার ঘর, আর সদর দরজার উল্টো দিকে ঠিক মুখোমুখি দেওয়ালে 2টো অয়েল পেন্টিং, হেমচন্দ্র আর তার ছেলে নরেশচন্দ্রের। ঘরটা অন্ধকার হলেও পেন্টিংয়ে আঁকা চেহারাগুলো বেশ ভালোই বোঝা যায়। বসার ঘরের দক্ষিণের দিকের ঘরে মহেশবাবু থাকেন। গলির দিকে জানালা থাকলেও বসার ঘরটা বেশ স্যাঁতস্যাঁতে। ঘরে আসবাব বলতে একটা কাপড়ে মোড়া বড় সোফা, পুরনো দিনের কালচে হয়ে যাওয়া মেহগনি কাঠের কয়েকটা হাতল দেওয়া চেয়ার, একটা রেক্সিনে মোড়া আরাম কেদারা আর একটা শ্বেত পাথর বসানো বড় কাঠের গোল টেবিল। বসার ঘরে সারাদিনই মোটামুটি আলো জ্বালিয়ে রাখতে হয়, এতটাই অন্ধকার সে ঘর। পশ্চিমে একটা উঁচু চৌকাঠ দেওয়া দরজা, দরজার পরেই একটা বারান্দা। বারান্দা থেকে নামলেই উঠোন। উঠোনের মধ্যিখানে তুলসীতলা, আর উত্তর পশ্চিম কোণায় গঙ্গা জলের কল, একটা চৌবাচ্চা, আর তার পাশেই বাড়ির পেছনের দরজা। বারান্দার দক্ষিণ দিকে কাঠের হাতল দেওয়া দোতলায় ওঠার সিঁড়ি। দোতলায় বাবা মার সঙ্গে থাকে টুরুন। তরতর করে সিঁড়ি বেয়ে দোতলায় উঠলেও একতলায় নামাটা টুরুন সিঁড়ির কাঠের হাতলে বসে স্লিপ খেয়ে সাঁ করে নামতেই পছন্দ করে। দত্ত পরিবারের এই 4 সদস্যের বাইরে আরও 4 জন আছেন যারা দিনের অনেকটা সময়ই এ বাড়িতে কাটান। বাড়ির পেছনের বস্তির আবু, তার স্ত্রী রুবেলা আর 2 ছেলে আলী আর মুজিব। আবু টানা রিক্সা হালায় আর দত্তবাড়ির ভাই ফরমাস খাটে। রুবেলা আবার পৃথার ছায়া সঙ্গী। আলী মোটামুটি টুরুনের বয়সী, মুজিব একটু ছোট হলেও ওরা 3 জনে অভিন্ন হৃদয়। আবুদের দিন শুরু হয় কাক ভোরে টুরুনদের বাড়ির পেছনের গঙ্গা জলের কলে স্নান দিয়ে। রুবেলা মোটামুটি 2টো সংসার চালায়, নিজের আর পৃথার। পৃথা যেহেতু স্কুলে পড়ায় তাই ফিরতে সন্ধে হয়ে যায়। রাতের রান্না সেরে তুলসীতলায় প্রদীপ জেলে তবে রুবেলার ছুটি। স্কুল থেকে ফিরে টুরুন আলী আর মুজিবের সঙ্গে বিকেলটা কাটায়। মহেশবাবুর জীবন জুড়ে শুধু এই নাতি আর 2 বন্ধু সুশীল বোস আর রসময় সান্যাল। সুশীলবাবুর কুচকুচে কালো গায়ের রং, মাথা ভরা কালো ঘন চুল। বয়সের নিয়মে 2-একটা পকা চুল থাকলেও বোঝা যায় না। সাধারণত গাঢ় রঙের পোশাক পরেন, একটু গম্ভীর, কথা কম বলেন। আর রসময় বাবুর সারা গায়ে শ্বেতি, ধবধবে সাদা আদ্যি কাপড়ের পায়জামা পাঞ্জাবি ছাড়া পরেন না। সবসময় পান খান বলে ঠোঁট দুটো টকটকে লাল। মাথায় চুল নেই বললেই চলে। লোডশেডিংয়ের অন্ধকারে সুশীলবাবুকে প্রায় দেখা যায় না বলে টুরুন নাম দিয়েছে ভ্যানিশ দাদু, আর রসময় বাবুকে টুরুন রসদাদু বলেই ডাকে। প্রতিদিন সন্ধ্যায় নিচের বসবার ঘরে মহেশবাবু, সুশীলবাবু আর রসময়বাবুর আড্ডা চলে। ভ্যানিশ দাদু আর রসদাদুর ভীষণ দাবার নেশা। কখনো আবার দুজনের মধ্যে দাবার চাল নিয়ে মন কষাকষিও হয়। সন্ধ্যার পড়াশোনা সেরে টুরুন নিচে নেমে প্রায় প্রতিদিনই দেখে টেবিলে বসে ভ্যানিশ দাদু আর রসদাদু দাবা খেলছেন, আর দাদু আরাম কেদারায় বসে সেটা উপভোগ করছেন। টুরুন এসে রসদাদুর চেয়ারের পাশ দিয়ে বসে আর বোঝার চেষ্টা করে খেলাটা। রসদাদুই টুরুনের বেস্ট ফ্রেন্ড, অনেক অনেক গল্প জানেন, আর সেটাই টুরুনের অ্যাট্রাকশন। সেই গল্পগুলোই টুরুন একটু রং বদলে সকালে স্কুলের বন্ধুদের আর বিকেলে আলীদের শোনায়। এমনিভাবেই চলছিল।
গত মাসে হঠাৎ ভ্যানিশ দাদু কীরকম ভ্যানিশ হয়ে গেল। কদিন ভরে আসছে না দেখে দাদু আবু কাকাকে পাঠিয়েছিলেন খবর নিতে। আবু কাকা মাকে বলল, তারপর মা দাদুকে জানালো। দাদু কিন্তু দুটো দীর্ঘশ্বাস ফেলা ছাড়া আর কিছুই বললেন না। আজকাল দাদু আর রসদাদুই দাবা খেলেন। পৃথা টুরুনকে বলেছে তাড়াতাড়ি হোমওয়ার্ক সেরে দাদুদের সঙ্গে গল্প করতে, তাতে দাদুদের একটু ভালো লাগবে। এতে টুরুনেরও ভালো হয়েছে। পড়ার সময় কমে গিয়ে দাদুদের সঙ্গে আড্ডার সময়টা বেড়ে গেছে। আজকাল মহেশবাবু আর সান্যালবাবুর দাবার বোর্ড ছাড়াও টেবিলে একটা ফাঁকা বোর্ড রাখা থাকে। টুরুনের কাজ যখনই কোনো ঘুঁটি খাওয়া যায় সেটাকে নিয়ে ফাঁকা বোর্ডে ঠিক জায়গায় সাজানো। এইভাবে টুরুনও আস্তে আস্তে দাবা খেলাটা শিখতে থাকে। দাবার ঘুঁটি সাজাতে টুরুন যে একেবারে ভুল করে না তা নয়, রসদাদু সবসময় উৎসাহ দেন। দাদুদের চোখের জোর কম হলেও টুরুনের অল্প আলোতে কোনো অসুবিধে হয় না। টুরুনের দাদুর থেকে রসদাদু দাবাটা বেশি ভালো খেলেন। রসদাদুর পাশে থেকে টুরুন যখন মোটামুটি দাবা খেলাটা শিখে নিল, তখন দাদুদের পাশেই ঘুঁটি সাজানো একটা আলাদা বোর্ড বসানো হলো। এক পাশে টুরুন আর অন্যদিকে রসদাদু। রসদাদু একসঙ্গে টুরুনের দাদু আর টুরুনের সঙ্গে খেলতে লাগলেন। মাঝে মধ্যে টুরুনকে চাল দিয়ে একটু বেশিক্ষণ অপেক্ষা করতে হয়। টুরুন মাথা নিচু করে মন দিয়ে খেলে, আর রসদাদু মাঝে মধ্যে খেয়াল হলে একটা চাল দেন। এইভাবে আস্তে আস্তে টুরুন দাবা খেলাটা মোটামুটি শিখে ফেলেছে। ইদানিং রসদাদু দাবা খেলা নিয়ে টুরুনের প্রশংসা করলেও টুরুন কিন্তু ঠিক বুঝে উঠতে পারে না কোন চালটা কেন দিচ্ছে। সবসময় মনে হয় ওর হয়ে অন্য কেউ বোধহয় চালটা দিয়ে দিচ্ছে। পরশুদিনই তো টুরুন শুনেছে রসদাদু দাদুকে বলছে, টুরুনটা কিন্তু সত্যিই খুব ইন্টেলিজেন্ট। যেরকম তাড়াতাড়ি দাবা খেলাটা আয়ত্ত এনে ফেলেছে ভাবাই যায় না। ওর এক একটা চাল তো আমায় বেশ চিন্তায় ফেলে দেয়। ওর খেলার মধ্যে সুশীলের একটা ছাপ আছে। সকাল হতেই পৃথা তাড়াতাড়ি নিচে নেমে এসে দেখে আরাম কেদারায় বসে ঘুমোচ্ছেন মহেশবাবু, আর পাশের শোবার ঘরের চৌকাঠে বসে দরজায় হেলান দিয়ে টুরুন ঘুমোচ্ছে। টুরুনকে তুলে মহেশবাবুকে জাগিয়ে পৃথা জিজ্ঞেস করল, তোরা এরকমভাবে ঘুমোচ্ছিস কেন? কি হয়েছে? কারুর কোনো উত্তর নেই। পৃথার আগে গজগজ করতে করতে দোতলায় চলে গেলে মহেশবাবু টুরুনকে জিজ্ঞেস করলেন, কি দাদু ভাই, কিছু দেখেছ নাকি? আমি তো দেখার আশায় বসে বসে ঘুমিয়েই পড়লাম। টুরুন বলল, হ্যাঁ দাদু, দেখলাম তো। রসদাদু টেবিলে বসে দাবা খেলছে। মনে হলো সঙ্গে ভ্যানিশ দাদুও আছে। মহেশবাবু বুঝতেই পারলেন এটা টুরুনের স্বপ্ন। জ্যান্ত জলতি সান্যালবাবু ভূত হবেন কি করে? যাই হোক, ঠিক হলো আজ রাত্রে দাদু নাতি একসঙ্গে আবার ভূত দেখার চেষ্টা করবে। সকাল ৯টা নাগাদ একটা অচেনা নম্বর থেকে ফোন দেখে মহেশবাবু কৌতূহল বশত ফোনটা ধরে হ্যালো বলতেই ওপাশ থেকে এক ভদ্রলোকের কণ্ঠস্বর, দত্ত জেঠু, আমি অনিক বলছি, রসময় সান্যালের ছেলে। কদিন ধরে অনেকবার চেষ্টা করে আজ লাইনটা পেলাম। একটা খবর দেওয়ার ছিল আপনাকে। বাবা আর নেই। নবমীর দিন রাত্রে ঘুমের মধ্যেই হার্ট অ্যাটাকে মারা গেছেন। এটুকু শুনেই মহেশবাবুর হাত থেকে ফোনটা পড়ে গেল। আস্তে আস্তে কেদারায় বসে পড়লেন। রসময় সান্যাল নেই এ কথাটা বিশ্বাসই করতে পারছিলেন না মহেশবাবু। বাড়ির কাউকে ডেকে যে খবরটা দেবেন সেটুকুও পেরে উঠলেন না। আরাম কেদারাতেই বসে রইলেন চুপ করে অনেকক্ষণ। সব যেন কেমন গুলিয়ে যেতে লাগল। একদিকে এতদিনের বন্ধুকে হারানোর শোক, আরেকদিকে মাথায় এক অদ্ভুত চিন্তা, আবুর ভূত দেখা, টুরুনের মাঝরাতে রসদাদু আর ভ্যানিশ দাদুকে দাবা খেলতে দেখা, আর তারপরেই ফোন। তাহলে কি সত্যি ভূত বলে কিছু আছে? এতক্ষণ আপনারা শুনছিলেন অরূপ দাশগুপ্তর লেখা গল্প টুরুন আর তার দাদুরা। গল্পের সূত্রধার ও উপস্থাপনায় অরুণিমা বিশ্বাস, গল্প পাঠে দেবাশিস রায়, শব্দ ও আবহ সঙ্গীতে অয়ন, পরিকল্পনা ও পরিচালনায় সুমন দাস, সহযোগিতায় রাজদীপ মণ্ডল। গল্পটি যদি আপনার মনে কোনো অনুভূতি, প্রশ্ন বা ভাবনা জাগিয়ে তোলে, তাহলে তা কমেন্টে জানাতে ভুলবেন না। আপনাদের মতামত আমাদের কাজকে আরও ভালো করতে সাহায্য করে। আর আপনাদের যদি জানা কোনো ভালো ছোট গল্প থাকে যেটি আপনি সকল শ্রোতার সঙ্গে ভাগ করে নিতে চান, তাহলে সেটি আমাদের সঙ্গে শেয়ার করতে পারেন আমাদের ফেসবুক পেজ বা ইউটিউব চ্যানেলের মাধ্যমে। আমরা চেষ্টা করব ভবিষ্যতে সেগুলো আপনাদের সামনে তুলে ধরতে। পুরো গল্পটি মন দিয়ে শোনার জন্য আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ। আবার দেখা হবে আরেকটি নতুন গল্প নিয়ে। আজকের জন্য এখানেই বিদায়।